দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি হাউজিং এবং রেন্ট, এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা আজকে সরাসরি নিয়ে আসবো আপনাদের সামনে এই বিলের অন্যতম একজন ভোটদাতা অ্যাটর্নি সিনেটর লিরয় কমরি, যিনি এই ভোটে অংশ নিয়েছিলেন, তাকে নিয়ে আসবো। তিনি জয়েন করবেন একটু পরে আমাদের সাথে এবং এই বিষয়ে কথা বলবেন। আপনাদের হাউস রেন্ট অথবা রেন্ট বেইল আউট, যাই বলি আমরা, এই বিষয়ে তিনি কথা বলবেন। এটা এক্স্যাক্টলি বিষয়টা কি এবং এতে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আজকে আমরা শুনতে পাচ্ছি যে করোনা যে ভাইরাস, যেটা গতকালকে যেন নাজমুল হাসান বলেছেন, যেটা নাকি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তো এই দুর্বল যে প্রজাতির যে ভাইরাস, এই ভাইরাসকে মানব জাতি কিভাবে প্রধানত করবে, এই বিষয়টি আজকে আলোচনায় আমরা মুখ্য রাখবো। এবং এখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে যোগ দেবেন। আপনাদের সবার ডক্টর BM আতিকুজ্জামান ফ্লোরিডা থেকে উনি যোগ দেবেন, এবং আরো একজন আমাদের বাংলাদেশি আমেরিকান চিকিৎসা বিশেষজ্ঞ তিনি যোগ দেবেন। তিনি হচ্ছেন ডক্টর ইব্রুল চৌধুরী। উনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর জেফারসন ইউনিভার্সিটি পেনসিলভেনিয়া। তিনি যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই। আমাদের সাথে যোগ দেবেন অ্যাটর্নি নাজমুল আলম, ইমিগ্রেশন বিষয়ে সর্বস্ব আপডেট জানার জন্য। আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আর একটা বিষয় আপনাদেরকে বলতে যে আগামীকাল পেনসিলভেনিয়া রাজ্যের অডিটর জেনারেল নির্বাচন অনুষ্ঠিত, প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমাদের সবার পরিচিত ডক্টর নিনা আহমেদ, যিনি এর আগে প্রেসিডেন্ট ওবামার অ্যাডভাইজার ছিলেন, তিনি ডেপুটি মেয়র ছিলেন ফিলাডেলফিয়া সিটি ডেপুটি মেয়র হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশের সবারই প্রিয় এবং একটা আশার চেতনা হিসেবে তিনি কাজ করেন সবসময়। সেই ডক্টর নিনা আহমেদ আজকে তার যোগ দেবেন আমাদের সাথে একটু পরে, এবং তিনি কথা বলবেন তার নির্বাচন এবং নির্বাচনের চ্যালেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে। আমরা অনুষ্ঠানটি এখন শুরু করব। ডক্টর BM আতিকুজ্জামান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ তাহের ভাই। প্রতিবারের মতো সবসময় যখন আসি ভালো লাগে, এবং নাজমুল ভাইয়ের প্রতিদিন আপডেট শুনি। আপনার দুজনেই আমার খুব প্রিয় মানুষ। আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জানাব নাজমুল হাসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমরা অনুষ্ঠানটি যা বললাম শুরু করব। আমাদের সাথে আসবেন সিনেটর লিরয় কমরি। আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন ডক্টর ইব্রুল চৌধুরী। ডক্টর ইব্রুল চৌধুরী, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ডটা মিউট করা আছে বোধহয়। ডক্টর ইব্রুল চৌধুরী, সাউন্ডটা আপনি একটু প্লিজ করেন, আনমিউট করেন। দর্শকদের ডক্টর ইব্রুল চৌধুরী, আপনার পরিচয় আমরা অলরেডি আমাদের দর্শকদের সাথে দিয়েছি, যে অ্যাসোসিয়েট প্রফেসর জেফারসন ইউনিভার্সিটি, এবং আপনি যে ডক্টর নিনা আহমেদ একজন সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। আমরা আপনাদের সাথে পরে আসবো, একটু পরে। আমরা প্রথমে যাব দিনের আপডেট নিয়ে। দিনের আপডেট দেবেন জনাব নাজমুল আহসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। এবং আমরা দর্শকদের বলবো যে দর্শক যারা এখন টেলিভিশনের সামনে আছেন অথবা যারা ফেসবুকে দেখছেন, তারা যেন, আমরা প্রতিদিনের মতো আমরা অনুরোধ করবো তাদেরকে যে অনুগ্রহ করে অনুষ্ঠানটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে শেয়ার করবেন। তাহলে আমরা যে পরিশ্রম করি, যারা এই আমাদের প্যানেলে যারা আসেন, তারা সবাই খুশি হবেন এবং সবাই উপকৃত হবে। যেমন নাজমুল হাসান, হোয়াট ইজ দ্য আপডেট টুডে? ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ সব প্যানেলিস্টদের। আপডেট তো আসলে বিষয়টা তো একটু আগে আতিক ভাইয়ের সাথে কথা বলছিলাম, যে অবস্থা আমেরিকার, এমন আমেরিকা আমরা কখনো দেখিনি আসলে, বলতে গেলে যেটা বলা যায় যে আমরা যারা দীর্ঘদিন ধরে আমেরিকায় আছি, এই আজকের যে পরিস্থিতি এবং করোনার কথাও যদি বলি, কোনো কিছুতেই আমরা তেমন অভ্যস্ত ছিলাম না, আমরা এটা কল্পনাও করিনি। আমেরিকাতে বিক্ষোভ দমন করতে সেনাবাহিনীকে ডাকা হবে, এটি কখনোই কেউ আমরা চিন্তাও করিনি, কিন্তু এটা বাস্তবের একটা ব্যাপার এখন হয়ে যাচ্ছে, যেভাবে প্রেসিডেন্ট আজকে কথা বলেছেন। আমি সেই কথার ব্যাপারে একটু পরে আসছি। বিষয়টি যেটি এখন মূলত, গতকালকে আমি একটা কথা বলেছিলাম, যে আমি একটা খবর দিয়েছিলাম আসলে, সেটি হচ্ছে যে ইটালির একজন ডাক্তার গবেষণা করে বলেছেন যে ভাইরাসটি একটু কমজোর হয়ে যাচ্ছে, একটু দুর্বল হয়ে যাচ্ছে। এবং আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে পৃথিবীর অনেক দেশের সংবাদপত্রেই নিউজটি বেশ ভালোভাবে ফলাও করে ছাপা হয়েছে, কারণ আমরা জানি যে আশাবাদী খবর আমরা সবাই শুনতে চাই, এবং এটা খুবই আশাব্যঞ্জক একটি খবর। তার কারণটা হচ্ছে আরেকটি কারণে, সেটা হচ্ছে ভাইরাস বের হতে, ভাইরাস বাজারে আসতে দেরি হচ্ছে। এবং আপনারা অনেকে হয়তো জানেন যে ভাইরাসটি কোনো সহজ ব্যাপার নয়। ইতিমধ্যে এই প্যানেলের এই অনুষ্ঠানে অনেক ডাক্তারই বলেছেন, আতিক ভাইও
বারবার বলেছেন যে ভাইরাসটি অ্যাটলিস্ট 1.5 বছর সময় লাগে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ডিসেম্বরে, প্রথমে সেপ্টেম্বর বলেছিলেন, পরে জানুয়ারি বলেছেন। সবকিছু মিলিয়ে ভাইরাসের একটি ব্যাপারে আমরা যেহেতু কোনো নিশ্চিত খবর পাচ্ছি না, সেই সময় যখন এই ভাইরাস দুর্বল হওয়ার খবরটা পাওয়া যায়, ভ্যাকসিনের খবর যখন পাচ্ছিলাম না, তখন ভাইরাস যখন দুর্বল হওয়ার খবর পাওয়া যায়, নিশ্চয়ই আশাপ্রদ খবর। আমি আশা করছি আতিক ভাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন, এবং উনাকে দেখে মনে হচ্ছে উনি বেশ প্রস্তুত হয়ে এসেছেন। আর যেটা বলতে চাচ্ছিলাম খবরে আসি, সেটা হচ্ছে যে বড় আমি জানি না বিষয়টাকে আমাদের দর্শকরা কিভাবে নিবেন, যে মেয়র ব্লাজিও গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন সকালবেলা করোনার আপডেট, আমাদেরকে করোনার খবর জানাতেন, কি সেটি জানাতেন, এবং এই করোনার এই প্যান্ডেমিকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল সারা বিশ্বে, এখনো আছে বিশ্বে, কিন্তু হঠাৎ করে এই বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়লো এই জর্জ ফ্লয়েডের ঘটনাকে কেন্দ্র করে। গত 3 দিন ধরে মেয়র যে সাংবাদিক সম্মেলন করছেন, রাতে করেন আর দিনে করেন, কোথাও তিনি এই প্যান্ডেমিকের কথা বিন্দুমাত্র উল্লেখ করছেন না। অথচ যে মেয়র 1 সপ্তাহ আগে পর্যন্ত কোন 10 জনের বেশি ধর্মীয় সমাবেশ করা যাবে না, সেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে, সেই মেয়র যিনি ব্রুকলিনের একটি ফিউনারালকে পুলিশ দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছিলেন, সেই মেয়র হঠাৎ করে পুলিশ পারমিট ইস্যু করলেন বিক্ষোভ করার জন্য, এবং যেখানে কোনো 10 জনের, যে সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের যে 10 জনের বেশি জড়া হওয়ার কথা নাই, তারপরেও তিনি সেই কাজটি করলেন। এবং তার ফলে গত 3 দিন ধরে নিউ ইয়র্কে যা ঘটেছে, গতকালকে যা ঘটেছে, আপনারা যারা সবাই হয়তো টেলিভিশনে দেখেছেন, খবরে দেখেছেন, ব্যাপক লুটতরাজ, এবং এর ফলে যে ক্ষতিটা হয়েছে সেটি আজকে গভর্নরও বলেছেন, মেয়র নিজেও স্বীকার করেছেন। এর ফলে যে আন্দোলনটি এই যুক্তরাষ্ট্রে গত বেশ শতাব্দী ধরে, আমি বলবো যে অসমতা, বিশেষ করে বর্ণ বিষয়ক অসমতা, সেটার ব্যাপারে যে সর্বশেষ যে ক্ষোভটি, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে গিয়ে যেটি আমরা চোখে দেখলাম, এটি যার জন্য যে আন্দোলনটি হচ্ছিল, সে আন্দোলনের মূলটাকে ধ্বংস করে দিচ্ছে, এবং এটি যারা এই আন্দোলনের বিরোধী ছিলেন তাদের হাতকে শক্তিশালী করছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি আমরা খবর পেয়েছিলাম, যিনি পরশুদিন আন্দোলনের মুখে বাংকারে আশ্রয় নিয়েছিলেন, তিনি আজকে রোজ গার্ডেনে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনীর মাধ্যমে এটা নিয়ন্ত্রণের কথা বলেছেন, এবং সাথে সাথে নিউ ইয়র্কের গভর্নরের প্রতিবাদ করে বলেছেন যে আমেরিকান সিটিজেনদের এগেইনস্টে আমেরিকান সেনাবাহিনীকে ব্যবহার করার যে মানসিকতা প্রেসিডেন্ট প্রদর্শন করেছেন, এটা খুবই গ্রহণযোগ্য তো নয়, এটা খুবই নিন্দনীয়। দেখা যাক এই ব্যবস্থাটা এখন কোথায় গিয়ে দাঁড়ায়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন গভর্নররা সবাই দুর্বল, সেই কারণে এই অবস্থা হচ্ছে, এবং তিনি নিজেকে একজন ল এন্ড অর্ডার প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়েছেন। তিনি নিজে কতটা ল মানেন সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যাই হোক, বিষয়টি আরো একটু জটিল হয়ে যাচ্ছে দিন দিন, তবে আমরা আশা করতে পারি যে সিচুয়েশনটি হয়তো আন্ডার কন্ট্রোলে আসবে। এই শান্তিপূর্ণ সমাবেশের আড়ালে লুকিয়ে থাকা কিছু বিক্ষোভকারী যারা এই ভায়োলেন্সের সৃষ্টি করছে, তারা হয়তো আর এনকারেজ হবে না। ইতিমধ্যেই অনেক যারা আন্দোলনের সাথে জড়িত তারা এই বিষয়টি দেখছেন। এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য খবর, নিউ ইয়র্ক বাসীদের জন্য করোনা প্যান্ডেমিকের সময়ও যে কারফিউ জারি করা হয়নি, নিউ ইয়র্কে আজকে সোমবার রাত্রে 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আমি নিউ ইয়র্কে 39 বছর আছি, এই প্রথম কারফিউ রাত অপেক্ষায় আছি কারফিউ দেখার। বাংলাদেশে থাকাকালীন সময় কারফিউ দেখেছিলাম, যুক্তরাষ্ট্রে এই প্রথম কারফিউ দেখতে যাচ্ছি। যাই হোক, আশা করি সবাই আমরা নিরাপদে থাকবো কারফিউর সময়। এবং এটাও বলে রাখি যে কারফিউ গভর্নর এবং মেয়র ব্লাজিও দুইজনে খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সাথে বলেছেন যে কারফিউটি মাত্র 1 রাতের জন্য। তবে গভর্নর বলেছেন দেখা যাক কি হয়, 1 রাতে যদি সমস্যাটাকে হ্যান্ডেল করা যায় তাহলে হয়তো 2য় রাতের প্রয়োজন হবে না। যাই হোক, এখনো পর্যন্ত 1 রাত, আজকে সোমবার রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। মেয়র যে প্রেস কনফারেন্স আজকে করেছেন সেটা সারাক্ষণই ছিল তার সাংবাদিক সম্মেলনে তার মূল বক্তব্যটি ছিল এই পুলিশ এবং জনতার যে ক্ল্যাশ, জনতার যে সংঘর্ষ, সেটা নিয়ে তিনি পুলিশ বাহিনীকে সময় সময় ডিফেন্ড করেছেন, আবার সময় সময় বলেছেন যে কোনো পুলিশ যদি অন্যায় আচরণ করে তাকে পুলিশ বাহিনী থেকে রিমুভ করতে হবে। তিনি একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন, এবং সাংবাদিকদের বেশ কয়েকজন তাকে প্রশ্ন করেছেন এই ব্যাপারে, তিনি ব্যালেন্স করতে চাচ্ছেন কিনা সেটা তিনি একটু এড়িয়ে তিনি ক্ষোভের সাথে বলেছেন যে না,
পুলিশের প্রতিও যদি অন্যায় হয় সেটাও আমাদের দেখতে হবে, এবং পুলিশ কারোর প্রতি অন্যায় করলে সেটাও দেখতে হবে। যাই হোক, গভর্নর তার সাংবাদিক সম্মেলনে মেয়রের কিছু কিছু মন্তব্যের বিরোধিতা করেছেন। বিশেষ করে অনেকে হয়তো বুঝবেন না, একটি আইন আছে 58 ল 58 এর মাধ্যমে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি গ্রহণ করা হয়, কিন্তু সেখানে পুলিশের অ্যাড্রেসটা হয়তো অনেক সময় অসতর্কবশত দিয়ে ফেলা হয় যে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে। তবে অতীতে এই ধরনের ক্ষেত্রে মেয়র কিংবা সিটি প্রশাসন এই বিষয়ে রিপোর্ট পেশ করেছেন, কিন্তু এইবারই প্রথম সিটি প্রশাসন যে রিপোর্টটি দিচ্ছেন না, গভর্নর এটাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে পুলিশকেও জবাবদিহিতার সামনে আসতে হবে। যাই হোক, যে গভর্নর আজকে আরেকটি কথা যে মেয়র বলেছেন আজকে, যে তার কন্যা যে বিক্ষোভের সাথে সম্পৃক্ত ছিল এবং বিক্ষোভকালীন সময়ে গ্রেপ্তারও হয়েছিল, আর সেটি খবর তিনি আগে জানতেন না, তিনি মিডিয়ার মাধ্যমে এই খবরটি জেনেছেন। যদিও নিউ ইয়র্ক সিটিতে একটি নিয়ম আছে যে এই ধরনের বিক্ষোভের ক্ষেত্রে যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের পরিচিতি প্রকাশ করা প্রাইভেসি অ্যাক্টের বিরুদ্ধে, কিন্তু পুলিশ ইউনিয়ন এই মেয়রের কন্যার খবরটি ফাঁস করে দেয়। যাই হোক, এর ব্যাপারে কি হবে দেখা যাবে, আমাদেরকে ওয়েট করতে হবে। গভর্নর আজকে তার করোনা ভাইরাসের ব্যাপারে যে কথাটি বলেছেন সেটি খুব আশাব্যঞ্জক। তিনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেট সর্বোচ্চ সর্বনিম্ন সবচেয়ে কম মৃতের হার ছিল গতকাল, সেটি ছিল 54 জন। এবং আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা নার্সিং হোমের কথাগুলো বলেছি, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে আমরা গত 3 দিন আগে পর্যন্ত দেখেছি গড়ে 20 থেকে 25 জন নার্সিং হোমে মারা যেত। গতকাল সেটি ছিল মাত্র 10 জন নার্সিং হোমে এবং 44 জন ছিল করোনা ভাইরাসের বিভিন্ন হসপিটালে। এবং আরেকটি খবর যেটি গভর্নর আজকে বলেছেন বিশেষ করে, সেটি হচ্ছে যে এই প্যান্ডেমিকের কারণে নিউ ইয়র্ক স্টেটের হাসপাতাল সিস্টেম যেভাবে ম্যানেজ করা হয় তাতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। বিশেষ করে সিটি হাসপাতাল এবং প্রাইভেট হসপিটাল, অন্যান্য যে কর্পোরেট হাসপাতাল যেগুলি আছে সেগুলির সাথে একটা সমন্বয় করতে হবে, কারণ এই প্যান্ডেমিকে আমাদেরকে সেটি শিখিয়েছে যে এককভাবে এই ধরনের মহামারী মোকাবেলা করা সম্ভব নয় কোনো হসপিটালের পক্ষে। এবং তিনি খুব যেটি বলেছেন যে নর্থ ওয়েল হেলথ সিস্টেম, যেটি নিউ ইয়র্ক স্টেটের সবচেয়ে বড় হেলথ সিস্টেম, সেই হেলথ সিস্টেমের প্রধানকে তিনি দায়িত্ব দিচ্ছেন কিভাবে সমন্বয় করা যায় সেই ধরনের একটি রিপোর্ট তিনি তৈরি করার জন্য, এবং এটি তিনি নিজে দেখভাল করবেন বলে বলেছেন। আরেকটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে 11টি পাবলিক হসপিটাল আছে, সেই 11টি হসপিটালের স্ট্যাটিস্টিক্সটি কিন্তু মূল বিষয় নয়। গভর্নর বলেছেন আমাদেরকে অন্য বিষয়টিও দেখতে হবে। এবং আরেকটি আজকে খবর হচ্ছে, সেটা হচ্ছে যে এই পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে নার্সিং হোমগুলোতে প্রায় 23,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এটি কিন্তু দুঃখজনক খবর। এবার একটু কংগ্রেসের এবং আইনের বিষয়ে চলে আসি। সেটি হচ্ছে যে কংগ্রেসের হাউস, আপনারা জানেন যে স্টিমুলাস বিল একটি পাশ করা হয়েছে, কেয়ারস হিরোজ অ্যাক্ট, সেটি নিয়ে সিনেট এখনো বসেনি, আশা করা যাচ্ছে এই সপ্তাহে বসবে। তবে যেটুকু মনে হচ্ছে যে $600 অতিরিক্ত যে অর্থটি পাওয়া যেত আনএমপ্লয়মেন্টের, রেগুলার আনএমপ্লয়মেন্টের সাথে, সেটি 31 জুলাইয়ের পর আর থাকছে না। আর সেটি মোটামুটি নিশ্চিত, কারণ ডেমোক্রেটরাও এটি নিয়ে আর এখন চালু রাখার পক্ষে নয়, কারণ এর ফলে অনেকে কাজে যোগদানের আগ্রহ হারিয়ে ফেলছেন। রিপাবলিকানদের এই অবস্থানটি দিনে দিনে শক্ত হচ্ছে। আরেকটি জিনিস যেটা আজকে একটি বিল পাশ হয়েছে, সেটি হচ্ছে যে পিপিপি লোন যারা নিয়েছিলেন তাদেরকে তাদের লোন পরিশোধ, ফরগিভনেস যেটাকে বলা হয়, এবং লোন ব্যবহারের যে বিষয়গুলো ছিল সেগুলিকে সহজ করার জন্য হাউসে একটি বিল পাশ হয়েছে, কিন্তু সিনেটে পাশ না হওয়া পর্যন্ত এই বিলের ব্যাপারে এটি আইন হবে না, এবং এটি নিয়ে অতিরিক্ত কথাও এখন বলা সম্ভব হচ্ছে না। তবে একটি বিল হাউস পাশ করেছে, কিন্তু পাশাপাশি তার কিছুক্ষণ পরেই ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের কর্মকর্তারা এই বিলকে কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলেছেন, ফরগিভনেসটার ব্যাপারে আরো কঠোর হওয়া বলেছেন, তারা আরো বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছেন লোন মওকুফ করার ব্যাপারে। অতএব পরিস্থিতি মোটামুটি দুই পক্ষই অবস্থান নিচ্ছে, দেখা যাক আগামী দিনগুলোতে কি অবস্থা হয়। আরেকটা হচ্ছে যেটি এই করোনা ভাইরাস কংগ্রেশনাল বাজেট অফিস যেটি আছে, যেটি বাজেট নিয়ে তদারক করে, বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, তারা আজকে বলেছে যে করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের ইকোনমিতে $16 ট্রিলিয়ন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে,
এবং যেটি আমার মনে হয় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতির যতদিন পর্যন্ত আমরা খবর রাখি এর চাইতে বড় ভয়াবহ বিপদের খবর আমরা আর পাইনি। এবার একটু ইমিগ্রেশনের খবরের দিকে চলে আসি। আজকে সুপ্রিম কোর্ট, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। রায়টি খুবই উল্লেখযোগ্য, কারণ এইভাবে আর কখনো 7 জন এবং 2 জন, 7 জন পক্ষে একটি ইমিগ্রেশনের কেসে, ডিপোর্টেশনের কেসে 7 জন বিচারক এক পক্ষে মতবাদ দিয়েছেন আর 2 জন বিপক্ষে দিয়েছেন। এমন অবস্থাটা নিকট অতীতে আমরা দেখিনি, কিন্তু আজকে সেটি ঘটেছে এবং এটি একটি খুব উল্লেখযোগ্য ব্যাপার। বিশেষ করে যারা গ্রিন কার্ড পাওয়ার পরে যারা রিমুভেবল অফেন্স করেন, অর্থাৎ গ্রিন কার্ড পাওয়ার পরও কিছু অপরাধ করলে যাকে গ্রিন কার্ড বাতিল করে এই দেশ থেকে ডিপোর্ট করা যায়, সেই ধরনের অপরাধ করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য রায় অপরাধ করার পরে। এবং এই রায়টি একজন লেবানন নাগরিককে কেন্দ্র করে। তিনি এদেশে এসেছিলেন খুব সম্ভবত, যতটুকু মনে করতে পারছি, 2006 সালে। 2007 সালের শেষের দিকে হয়তো তিনি গ্রিন কার্ডটা পেয়েছিলেন। তারপরে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার গ্রিন কার্ড বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়, বাতিলও করা হয় এবং তাকে এই দেশ থেকে ডিপোর্টেশনের আদেশ জারি করা হয়। কিন্তু তিনি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পেরেছিলেন এবং সুপ্রিম কোর্ট আজকে বলেছেন যে কেউ যদি বলে যে তাকে দেশে ফিরে গেলে তাকে ব্রুটাল ফোর্স, অর্থাৎ নির্মম অবস্থার মুখোমুখি হতে হবে, তাহলে সে ডিপোর্টেশনের ক্ষেত্রে রিলিফ চাইতে পারে ফেডারেল কোর্টে। এবং এটি একটি যুগান্তকারী রায়। বিশেষ করে যারা ডিপোর্টেশন ভয় করেন দেশে ফিরে গেলে যে দেশে তাদের পাঠানো হবে, তাদের জন্য এটি একটি যুগান্তকারী রায়। এবং সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি এই ডিপোর্টেশন রদ করার ব্যাপারে মতামত দিয়েছেন। শুধু 2 জন রক্ষণশীল বিচারপতি, ক্লারেন্স থমাস এবং মনে করতে পারি স্যামুয়েল অ্যালিটো, এই রায়ের বিপক্ষে ছিলেন। আরেকটি জিনিস যেটা হচ্ছে, যে কথাটি বলতে চাই, এটি আমাদের নিউ ইয়র্কে যারা আমরা থাকি তাদের জন্য খুবই একটি বেদনাদায়ক খবর। সেটি হচ্ছে যে নিউ ইয়র্কে যে ভায়োলেন্স আমরা দেখেছি গতকাল রাতে এবং গত পরশুদিন, সেই ভায়োলেন্সের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মলোটেভ ককটেল ছোড়ার অভিযোগে 2 জন অ্যাটর্নিকে অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রমাণ সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে আদালতে এবং আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, তাদের একজন মুসলিম অ্যাটর্নি নিউ ইয়র্কের। এবং যতটুকু আমি জানিয়েছি সেটি হচ্ছে 88% হয়েছে এবং তাদেরকে হাতে নাতে হয়েছে। এবং এই 2 জন হচ্ছেন যে মনোটেভ ককটেল নিয়ে, তারা একজন হচ্ছেন কলিন ফোর্ড ম্যাথিস, তার বয়স 32, এবং আরেকজন হচ্ছে তার সাথে ছিলেন, একই গাড়িতে ছিলেন, তার নাম হচ্ছে উরুজ রহমান। তিনি 31 বছরের এবং দুজনেই খুব বর্ণাঢ্য আইন ক্যারিয়ারের অধিকারী। তারা একজন যিনি ম্যাথিস, তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ল স্কুল থেকে পাশ করেছেন, অ্যাটর্নি হয়েছেন, এবং আরেকজন যিনি উরুজ রহমান, তিনি ফোর্ডাম ল স্কুল থেকে পাশ করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে তাদের পক্ষে যারা আদালতে লড়ছেন তারা বলেছেন তারা খুব বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী। এখন দেখা যাক এই মামলাটি কোথায় গিয়ে দাঁড়ায়, কিন্তু শেষ পর্যন্ত একজন মুসলমানের নাম সম্পৃক্ত হয়ে গিয়েছে এই মলোটেভ ককটেল, পুলিশের বিরুদ্ধে মলোটেভ ককটেল ছোড়ার ব্যাপারটা নিয়ে। আপাতত এতটুকুই রাখি, আগামীতে আবার কথা হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ আব্দুল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শকদেরকে বলবো যে কালকে রাত্রে আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলমের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। সেখানে তিনি, আপনারা অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছিলেন যে আপনাদের আত্মীয়স্বজন যারা বাংলাদেশে আটকা পড়েছেন তাদেরকে এদেশে ফিরিয়ে আনার ব্যাপারে কি সাহায্য করা যায়। আমরা এই বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আলাপ করেছি এবং এই বিষয়টি আপনাদেরকে ইনফর্ম করবো এই অনুষ্ঠানের শেষ দিকে, যেখানে নাজমুল আলম সাহেব নিজেও ছিলেন। এছাড়া নিউ ইয়র্ক সিটি যে আজকে যে কারফিউর কথা বলা হচ্ছে, এই কারফিউটা কিভাবে কার্যকর হবে সে বিষয়টি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলোচনা করবো। আমরা এখন যাচ্ছি, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন হাউস রেন্টের ব্যাপারে। আমাদের সাথে আছেন, ওয়েলকাম মিস্টার সিনেটর লিরয় কর্মী। Senator, I'm here. I'm listening. how are you, Yes, Senator? good evening, everyone. Good Thank you for evening. inviting me to be on the program. Thank you so much. You know, there is a bills passed in Senate or near State Assembly, which is bailout of the rent, and Bangladeshi community are confused who will be benefited by this bill, though the governor didn't sign it yet. The governor hasn't signed any of the bills that we've passed last week, but we passed 6 bills to start addressing the affordable housing crisis
and other housing-related hardships brought on by this pandemic. The bills were approved by the Assembly and the Senate. There are 6 bills that we're trying to do to assist some of the tenants and homeowners with the greatest need who've been impacted. We recognize that more must be done to ensure that no New Yorker loses their home or is severely burdened by housing costs that they can't afford during this pandemic. We need substantial federal funding to provide the necessary assistance to renters, homeowners, and those who are currently homeless, as well as the other groups that only the federal government has the authority to enact, particularly regarding mortgages issued and services by banks and businesses that are outside of New York. As you know, we have, as you should know, before COVID, the state was facing an $8 billion with a B budget gap that was going to necessitate doing some hard cuts. Since COVID, we're looking at over a $15 billion budget gap, but there are certain things that we were able to do to try to provide some temporary relief, and one of which is the Emergency Rent Relief Act. It's bill number, the Senate bill was 8419. It was sponsored to direct $100 million from the federal coronavirus relief fund towards emergency rental vouchers to assist some of the tenants with the greatest need. That bill is the first step towards meeting a larger need for rental assistance. We also passed a bill, Senate Bill 8192B. Again, both bills were sponsored. The first bill was sponsored by Kavanaugh. The second bill was sponsored by Senator Hellman, which permanently prevents unpaid rent that accrued during the pandemic emergency from being a basis for eviction of any tenant who experienced hardship during the emergency. We passed a couple of bills for homeowners. One bill, Senate Bill 8243C, sponsored by Senator Kavanaugh, will extend the period of time when mortgage forbearance payments come due. That's for mortgages issued or serviced by New York State regulated institutions. That means the banks that are registered or mortgage companies that are registered with New York State. This gives the borrowers the option to either defer their payments to the end of the loan term or spread out deferred payments over the life of the loan. Interest and late fees are waived during that forbearance period. So all the bill has been passed, or? The bills have been passed, but they have not been signed yet by the governor. Government. Mr. Nazbul Ahsan, আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। জনাব নাজবুল আহসান, আমি জানতে চাচ্ছি যে সিনেটর কমরি যা বললেন এই বিষয়ে কি আপনি আমাদের ভিউয়ারদেরকে একটু জাস্ট ব্রিফ বলবেন যে উনি যেটা বললেন? এটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে একটা রেন্ট রিলিফ বিল পাস করা হয়েছে এবং এই ধরনের আরো কিছু বিল পাস করা হয়েছে, বিশেষ করে বাড়ি ওনারদের, হোম ওনারদের জন্য সুবিধার জন্য কিছু বিল পাস করা হয়েছে। সেটি হচ্ছে যে তাদের মর্টগেজ পেমেন্টটাকে ডেফার করা যায় কিনা, সেটি আরেকটি বিল পাস করা হয়েছে যেখানে ইভিকশনের ব্যাপারটা, যেটি আমরা ইতিমধ্যেই এই অনুষ্ঠানে আলোচনা করেছি, ইভিকশন বন্ধ করার ব্যাপারটাতে। তবে গভর্নর কোনো বিলে এখনো সাইন করেননি এবং তিনি তেমন ভাবে ডিটেলস কিছু বলেননি। যেহেতু সাইন হয়নি, বিলটার পুরো অংশটা এখনো রিলিজ হয়নি, অর্থাৎ এই কারা মূল বেনিফিশিয়ারি, কারা বেনিফিট পেতে পারেন, এই ধরনের ক্রাইটেরিয়াটাও কিন্তু এখনো অ্যানাউন্স করা হয়নি। উপরে একটা ক্রাইটেরিয়া অ্যানাউন্স করা হয়েছে, রেন্ট রিলিফ বিল। এতে অনেকেই যারা রেন্ট দিচ্ছেন তারা মনে করছেন সবাই রিলিফ পেয়ে যাচ্ছেন, সবাই কিন্তু রিলিফ পাচ্ছেন না। এটি হচ্ছে বটম লাইন কথা। Thank you. Senator, can you just tell us another minute I can give you, which is, do you think the governor will sign the bills? I'm not sure. So you are not sure? So I'm not sure what the governor is going to do. He says one thing and but I'm not 100% certain he'll sign the bills. He was upset that we asked to use money that he's already gotten. The state received I forget, it's $5 billion from the federal government in the first round of CARES funding. We're asking for $100 million of that to pay for, and I think it's $200 million altogether to pay for these things. And he did not like that number. But that's not even a drop of the bucket into what the need is. And we think that $200 million out of $5 billion is a fair and equitable
rate. So hopefully he will sign the bill. We're waiting, and I would encourage folks to lobby the governor to sign the bills that have been presented to him, Thank because you. at least Thank you, it provides some relief. And I'm Yes. sorry, you got to interpret. Sorry. Go I ahead. have for Mr. Leroy. Is that bill veto proof? Is it veto proof? No, it's not veto. Well, I believe the Senate bill is veto proof. I'm not sure if the Assembly bill is veto proof. But we have seen some of the assemblymen and senators also criticizing the bill, saying that it's not owner is paying back to the landlords, and they did not realize it in the first place. So, what is your thinking about this bill? What do you think? Is it helping the landlord more than the tenants? I think that the bill was is a balance of trying to help both. It creates an opportunity that if you have a real need, you could go to your landlord and work with your landlord and get some money back towards the back on rent. I think it eliminates people from trying to do fraud in the system that don't really need the money, and it's going to go in their own pocket. So at least it's assured that it goes to one entity that's documented, so that it can be proof of payment. We would hope that a lot of the tenants groups didn't feel that landlords could be trusted either. But it's a nickel of this or a dime of that. You got to trust somebody in this process. Yeah, I know, but one thing, in our community, all other communities, especially low-income communities, people always don't have a rent lease. They have sublease, all other things, because Yes. you're part of the community. How those people will be reimbursed, or if any chance Yeah. of... Unfortunately, these types of programs normally only go to people that can document their existence, and we just don't have the ability to take care of programs for people that can't document their existence. If you can't Right. document that you're actually paying rent, while we know there's subleases, that's a real problem. We haven't been able to figure that out before the pandemic and post-pandemic, how we resolve those types of issues. That's going to be an ongoing problem that, I would hope that if you have any suggestions on how we help those folks that are undocumented, that are paying rent, that have subleases or double leases, that can't produce paperwork as to the fact that they're actually paying rent, or even that they actually are making an income, that's going to continue to be a problem in our system. Thank you, Senator Leroy. Thank you so much to join with us from Time Television. Thank you, Time Television. Thank you, Abdu. It's good to see everybody. Yeah, it's good to see thank you so everybody. much. Please stay safe, and also I hope that Time Television is leading the effort to get a full census count in this area. Queens had a 40% undercount. It's very important for Time Television's audience and all of us in Queens, because with the 2010 census, we only wound up getting $600 for every 1,000 people, and it doesn't make sense. So we have to. Yeah, I have know. But let me tell you one thing, because the government spends so much money to bring the people in the count, but I don't know where the money is going. There is a lot of organization there. They are getting. You don't need money for a count. Everybody's No, looking I know, for but some money to do work. the money the government is spending for spread out the message to the community that this is benefit you will be the benefited. But remember, this is a Republican government. They're not trying to give money to the minority community. Right. They're doing these splashy ads and they're giving it to their friends. The Republican government is never going to drill down into the community the money that it truly needs to do the count. But this is something that you can use social media to tell people. Right. You can put it on your email tag, that anytime you're emailing somebody, we don't need money to get a complete count. It's about Abdul. It's about, Bashir telling your neighbors and friends that this is important. It's about Ibrahim speaking at his services on when he goes to pray, and making sure that everybody around him does it, because this is more important than what you're going to get today. This is about the money and the power that we can all gather for the next 10 years. If we get a complete count in Queens, we can make sure that we can elect two additional minority assembly people to create a new council district that's geared to minorities in Queens if we have a complete count.
If we don't have a complete count, we can't do that. In fact, Right. the So districts are going to expand. Right now, we have, one assemblyman that goes from Belrose, Queens, all the way to Richmond Hill. And we know that there's a lot more people in that assembly district area than that, but we can't prove it because we don't have a complete count. So I think we can arrange another program which is only for census, and then we can bring you as a guest. But today, we have some other issues. We have to I'm discuss. sorry, I have to No, bring it that's up fine. wherever Thank I you so speak. much. But this is a very important issue you raised, Yeah. which is the census is very important, related with everybody's life, quality of the life, and our rights. So we'll definitely organize another discussion and the another program for this. Thank you so much for joining with us, Senator. Thank you. Have a good Stay night, safe. everybody. Stay Stay safe. safe. Thank you so much. Right. দর্শক আপনারা দেখলেন এতক্ষণ রেন্ট নিয়ে আমরা কথা বললাম সিনেটর লিরয় কমরির সাথে এবং জনাব নাজমুল হাসান কিছুটা পরে হয়তো উনি আমরা একটু প্রোগ্রামের পরে এই বিষয়ে আরেকটু ব্যাখ্যা যাব। এখন আমাদের অন্য বিষয়ে আমরা একটু আলোচনা করবো। আমরা যাচ্ছি ডক্টর আমাদের সাথে যোগ দিয়েছেন অ্যাটর্নি নাজমুল আলম। জনাব নাজমুল আলম আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা যাচ্ছি জনাব BM আতিকুজ্জামান আপনার কাছে। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম একটু আগে, সেটি হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের সাথে ডক্টর নীনা আহমেদ যোগ এখনো দেন নাই, দিলে আমরা ওনার সাথে আলাপ করবো। বাট এখন আমরা দুজন চিকিৎসক আমাদের সাথে আছেন, ডক্টর BM আতিকুজ্জামান ফ্রম ফ্লোরিডা এবং ডক্টর ইবরুল চৌধুরী, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর জেফারসন ইউনিভার্সিটি পেনসিলভেনিয়া। আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই যে কোভিড-19 বা করোনা ভাইরাস, যেটা নাজমুল হাসান একটু আগে বললেন যে ভাইরাসটি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে, এবং দুর্বল হয়ে আমরা যদি তাকে প্রধানত করতে পারি, এর চেয়ে খুশির খবর হতে পারে না। এই বিষয়ে আপনাদের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনাদের কাছ থেকে পর্যালোচনা শুনতে চাই। যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রে আপনারা দেখেছেন যে ইতালি থেকে চিকিৎসা বিজ্ঞানীরা দাবি করেছেন যে তারা এই মুহূর্তে দেখছেন যে করোনা ভাইরাসের প্রকোপ কমে গিয়েছে, তাদের হসপিটালে ভর্তি কম হচ্ছে এবং যারা ভর্তি হচ্ছে তাদের রোগের প্রকোপটা অতটা মারাত্মক না। কিন্তু একই সাথে আমরা যদি তথ্য এবং উপাত্ত দেখি, আপনারা দেখবেন যেমন এই মুহূর্তে আমেরিকাতে, যেমন নিউ ইয়র্কে রোগের প্রকোপ কমে গেছে, নিউ ইয়র্কে আইসিইউতে ভর্তি কমে গেছে, রোগী মারা যাচ্ছে কম। কিন্তু একই সাথে আবার যদি আপনারা মিশিগানের দিকে তাকান, আপনি যদি আলাবামাতে দেখেন, দেখবেন যে সেখানে খুব দ্রুত গতিতে মানুষ আক্রান্ত হচ্ছে এবং সেখানে কিন্তু মানুষ মারাও যাচ্ছে অনেক বেশি। একই সাথে আপনারা যদি খেয়াল করেন ব্রাজিলে, দেখবেন যে ব্রাজিলে এই মুহূর্তে ব্রাজিল বিকামিং ওয়ান অফ দ্য বিগেস্ট হটস্পট, প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে, খানিকটা নিউ ইয়র্কের মতো। এখন বাংলাদেশের দিকে তাকান, যদি বাংলাদেশে দেখেন, বাংলাদেশে কিন্তু আমরা যে সিডিসির যে কার্ভ, জন হপকিন্স কিংবা সিডিসির যে কার্ভটা দেখছি, বাংলাদেশ ঊর্ধ্বগতিতে উপর দিকে যাচ্ছে এবং মৃত্যুর হারও বাড়ছে। তার মানে কি? তার মানে খুব খুব বৈজ্ঞানিকভাবে যদি বলি, যেমন নিউ ইয়র্কে আজকে কেন আপনাদের রোগীর হার কম, কেন মৃত্যু হার কম? কারণ আমরা সোশ্যাল আইসোলেশন, লকডাউন খুব স্ট্রংলি পালন করেছি সেজন্য। এবং যে সমস্ত জায়গায় এই জিনিসটি কি খাটো করা হয়েছে, এটাকে ঠিক মতন দেখা হয়নি, এখন সেই সমস্ত জায়গাগুলোতে এই রোগের প্রকোপ বাড়ছে। যেমন শিকাগোর দিকে তাকান, কিংবা বড় বড় শহরের বাইরে যে ছোট ছোট শহর আছে, যেটাকে আমরা বলি রুরাল আমেরিকা, সেখানেও এই রোগের প্রকোপ বাড়ছে। ঠিক একইভাবে সাউথ আমেরিকার দিকে যদি যান, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনাতে এই রোগের প্রকোপ বাড়ছে, বাংলাদেশেও বাড়ছে। এবং আমি এর আগেও আপনাকে বলেছি যে বাংলাদেশে আগামী 2 সপ্তাহ দেখবেন যে এই রোগের প্রকোপ বাড়তেই থাকবে। বাংলাদেশের সব হসপিটাল ভর্তি হয়ে গেছে। আমরা মানুষ, আমরা সবসময় আশার কথা শুনতে চাই, আমরা বলি যে হোপ ইজ ইটার্নাল, হোপ আমাদের বাঁচিয়ে রাখে। এবং আমি মানুষকে নিরাশ করতে চাই না, আমি যে ব্যাপারে আশা দিতে চাই সেটা হলো যে আমরা যে সমস্ত জিনিসগুলো জেনেছি সেটা যদি আমরা পালন করি, আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমরা জানি যে এই রোগের জন্য অব্যর্থ কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি, এই রোগের ভ্যাকসিন আসতে এখনো অনেক দেরি আছে, কিন্তু কেবলমাত্র একটি জিনিস যেটি কাজ করেছে সেটি হলো সোশ্যাল আইসোলেশন। আমরা নিজেদেরকে আলাদা করে রেখেছি। আমরা যখন ফেস মাস্ক ব্যবহার করব তখন আমরা এই রোগটাকে প্রিভেন্ট করতে পারবো। তো আমি এই কথাটাই বলবো যে যে সমস্ত জায়গা থেকে এই তথ্যগুলো আসছে, সেই জায়গার মানুষ কিন্তু গত কয়েক মাস ধরে খুব শক্তভাবে সোশ্যাল আইসোলেশন পালন করছে। তারা ফেস মাস্ক ইউজ করছে, তারা হাত ধুচ্ছে ঠিক মতন, তারা একজনের সাথে আরেকজনের দূরত্ব বজায় রাখছে।
এই জিনিসগুলো হলো সবচেয়ে বড় কথা। তো এখন যে সমস্ত তথ্যপত্র দেখছেন এগুলো প্রমাণ করছে না যে এই ভাইরাসের কোনো মিউটেশন হয়েছে। এখনো কোনো সায়েন্টিফিক বেসিস কিন্তু নেই যে এই ভাইরাসের মিউটেশন হচ্ছে এবং এই ভাইরাস কার্যকারিতা হারাচ্ছে। যদি কার্যকারিতা যদি হারাতো তাহলে এই মুহূর্তে পৃথিবীর কমসে কম 20টা জায়গায় হটস্পট আমরা দেখতে পারতাম না। তো এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে যে আসলে আমাদের অবশ্যই আশা করতে পারি, তবে এই আশার কথা ভেবে যদি আমরা আমাদের আসল যেটা লক্ষ্য নিজেদেরকে আইসোলেট করে রাখা বা নিজেদেরকে সাবধান করে রাখা, এবং আমরা আরো কয়েকটা জিনিস জেনেছি এই রোগ সম্পর্কে। গত কয়েক মাসে আমরা জেনেছি যে এই রোগে আক্রান্ত হয় বয়োবৃদ্ধ যারা আছে তারা, যাদের মাল্টিপল মেডিকেল প্রবলেম থাকে তারা। যেমন নাজমুল ভাই বলেছেন যে নিউ ইয়র্কে সারা আমেরিকাতে প্রায় 30,000-এর মতন নার্সিংহোম রোগী মারা গেছে, যেটা এখন আস্তে আস্তে সারফেসে আসছে। সো আমরা যদি এদেরকে প্রোটেক্ট করতে পারি, যাদের কিডনি ডিজিজ আছে, যাদের হার্ট ডিজিজ আছে, তাদেরকে যদি আমরা আইসোলেট করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মৃত্যুর হার কমে যাবে। এটাই হলো সায়েন্টিফিক। তাহলে আমরা যেটা বলা হচ্ছে যে উইক হয়ে যাচ্ছে এই ভাইরাস, এটা আসলে এর কোনো ভিত্তি নেই, রাইট? এই মুহূর্তে এর কোনো বেসিক বা ভ্যালিড ভিত্তি নেই। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু অ্যাড করতে চাই এখানে। অ্যাকচুয়ালি আমি যেহেতু চিকিৎসক এবং আমি আবার চিকিৎসক সায়েন্টিস্ট, আই হ্যাভ মাই ওন ল্যাব, আই হ্যাভ সো মেনি এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস মলিকুলার বায়োলজিস্ট। আমি যেটা বলতে চাই সেটা হলো যে এটা আতিক ভাই বলছে সবকিছুই রাইট, আমরা শিখছি, প্লাস আমরা আপনার যে উপসর্গ হলে আমরা যে জিনিসগুলি করা হয়, যেমন গরম করা, গার্গল করা, এগুলি করার কারণেও আপনার ভাইরাস যখন থ্রোটের কাছে থাকে ওই জায়গায় ভাইরাসটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অনেক দুর্বল হয়ে যায়। এই জিনিসগুলো পাশাপাশি আছে। পাশাপাশি যেটা হয়তোবা মিউটেশন হয়েছে এইভাবে হয়তোবা ওরকম নাই, কিন্তু ভাইরাসের নিজস্ব একটা সেট আপ থাকে। ভাইরাস যখন মিউটেটেড হয় অনেক সময় কিন্তু স্ট্রং হয়ে আসতে পারে, আবার উইক হয়ে আসতে পারে। মিউটেটেড হলেই যে ভাইরাস যে একদম আপনার দুর্বল হয়ে যায় এমন কোনো কথা নাই। আবার যে শক্তিশালী যে কোনো জিনিস হতে পারে, এটা পপুলেশন ওয়াইজ হতে পারে। আপনি যদি দেখেন আরাকানসাসে আমেরিকার স্টেটেই আপনি যদি প্রেডিকশন মডেল দেখেন, সেখানে বলা আছে জুলাই 23 ইট উইল বি ভেরি হাই পিক ইন দ্য আরাকানসাস স্টেট। সো কোন একটা জায়গার হয়তো ইটালিতে কিছু হতে পারে মিউটেটেড বা নন মিউটেটেড, ওইভাবে কিছু না। কিছু কিছু পেপারে যেমন ন্যাচার বা সেল এবং ওরা বলতেছে যে সাউথ ইস্ট জোনের যে ভাইরাসটা কোভিড-19 এর, যে আপনার এটা তো আসলে সিঙ্গেল আরএনএ, ইটস নট ডাবল, ইটস নট ডিএনএ আরএনএ। হয়তো কিছু কিছু জায়গায় খুব ক্ষুদ্র লেভেলের সিম্পল সিগন্যাল ট্রানজেকশন বলতে যেটা বোঝায় AHT ইনহিবিটরের কোথাও হয়তো চেঞ্জ হয়েছে, ইটস নট 100% মিউটেড, বাট ইট মে বি লাইক আ সিগন্যাল ট্রানজেকশন যেটা হয় ওই জায়গার কোন জায়গায় ACT ইনহিবিটরের কোন একটা সিগন্যাল ট্রানজেকশন ইজ নট ওয়ার্কিং লাইক আ অন্যান্য যেভাবে স্ট্রং হয়। তো সেই জন্য হয়তো অনেক জায়গায় যেটা বলছে দুর্বল, অ্যাকচুয়ালি আতিক ভাই যেটা বলছে ইটস নট লাইক দ্যাট। আমরা সোশ্যালাইজেশনের মাধ্যমে অনেক কিছু সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে উপসর্গ হলে যে ট্রিটমেন্ট করতে হবে আমরা সবাই করছি। সেজন্য ভাইরাস কিন্তু আগের মতো ইচ্ছা করলেও ওইভাবে অ্যাটাক আমাদের করতে পারছে না, সেটা একটা প্লাস। পাশাপাশি ভাইরাসের নিজস্ব একটা ভিরুলেন্সি থাকে, সে কিন্তু সারা জীবন কিন্তু এভাবে চলবে না, সে নিজেও দুর্বল হবে কোনো এক সময়। এটা হয়, ভাইরাসের কাজ হিসেবে কিন্তু মিউটেট করাই, কেন লং টাইম উইথ দ্য মিউটেটেড সেম ওয়ে ইট ক্যান বি মিউটেটেড সামহাউ সামটাইম, বাট স্টিল ইট ইজ নট, যেটা আতিক ভাই বলে এটা যে এত সেফ এটা বলা যাবে না, আমাদের কিছু মেনটেন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনের কনক্লুশন ইজ সেম আমার কাছে মনে হচ্ছে। সো আমরা এই বিষয়ে আবার পরে ইয়েতে আসবো। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, ডক্টর ইবরুল চৌধুরী, গতকালকে আপনি জানেন যে সারা আমেরিকায় যে এখন এই বর্ণবাদ বিরোধী যে বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় যে ভাঙচুর হচ্ছে, তাতে বাংলাদেশি বেশ কিছু দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে ফিলাডেলফিয়াতে আমার মনে হয়, রাইট? সো এই বিষয়ে একটু কি আপনি সংক্ষেপে আমাদেরকে ব্রিফ দেবেন? হ্যাঁ, আমি বলছি অ্যাকচুয়ালি যেহেতু আমরা কমিউনিটির সাথে খুব সাংঘাতিক ইনভলভ, যদি ফিজিশিয়ান বা ফিজিশিয়ান সায়েন্টিস্ট বোথ, বাট আই থিঙ্ক আই গট এ লট অফ দিস ভায়োলেন্সের কারণে গ্রেটার ফিলাডেলফিয়া আপনারা দেখে থাকবেন যে ম্যাসিভ মোর দেন 300 আপনার শপ ওরা ভাঙচুর করা হয়েছে, আর অন্যান্য জায়গা হয়েছে। তবে বাংলাদেশের উদ্দেশ্যে যে জায়গাগুলি থাকে যেমন আপার ডার্বি, মেলবোর্ন, ল্যাঙ্কাস্টার, ল্যান্সডেল, ওয়েস্ট ফিলাডেলফিয়া, বাংলাদেশিদের মিনিমাম 15 থেকে 18 জনের মতো তাদের সব ভাঙচুর হয়েছে। দিস ইজ সো স্যাড। সো বলা যায় না, একজনের ওনার 3টা শপ, জুয়েলারি এবং 2টা ডিসকাউন্ট শপ, উনি ফোন দিয়ে বলে যে ডাক্তার সাহেব মানে কাঁদতেছে কন্টিনিউয়াসলি, এবং অনেক লোকে রোজার আগে আপনার জিনিস উঠাইছে, তাদের জিনিস সমস্ত লুট হয়ে গেছে। তো
তো এটা মানে ভেরি আনফরচুনেট। এটা আমরা এমন জায়গায় বাস করি, এটা বিশ্বাস করা যায় না যে এটা ভেঙে এভাবে নিয়ে যাবে। এবং আপার ডার্বিতে বেশ কয়েকটা বাংলাদেশি স্টোর ওরা যখন ভাঙছিল, পুলিশ কিন্তু সেখানে ছিল, পুলিশ যেন প্রটেক্ট দেম। দ্যাটস পিপল আর সো স্যাড। এবং আরেকটা যেটা অসুবিধা আমি মনে করি, প্রাইম আপনার টাইম টেলিভিশনের মধ্যে আমি সবাইকে জানাতে চাই, বাংলাদেশিদের যাদের সব ভেঙেছে তাদের অনেকের ইন্স্যুরেন্স নাই। যে ক্লেম করার জন্য আমরা একটা ছেলেকে পাঠাইছি, সে বুয়েটের ইঞ্জিনিয়ার, হি ডু দ্য ক্লেম অলসো। এন্ড সে তখন আমাকে ফোন দিয়ে বললো, ইবরুল ভাই অনেকে তো ক্লেম, আপনার ইন্স্যুরেন্স আমি ক্লেম করতে পারছি না। তো আমি মনে করি যারাই বিজনেস করেন, যেখানে করেন, ছোট বড় যাই করেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই ইন্স্যুরেন্স ম্যান্ডেটের এবং মাস্ট করবেন আপনার যখন আপনারা ব্যবসা করবেন। এবং এটা দুঃখজনক, 15টার উপরেও বাংলাদেশিদের আপনার সব ভাঙচুর হয়েছে। ওকে, আপনার কাছে পরে যে জিনিসটা জাস্ট 1 মিনিটে জানতে চাই, যে ডক্টর নিনা আহমেদ ইলেকশন করছেন অডিটর জেনারেল হিসেবে পেনসিলভেনিয়া রাজ্য থেকে, এবং কালকে এটার প্রাইমারি ইলেকশন। আপনি কি একটু এই বিষয়ে জাস্ট 1 মিনিটে ব্রিফ বলবেন, দেন আমরা যোগাযোগ করবো নিনা আহমেদ জয়েন করার জন্য আমাদের সাথে। আচ্ছা জি, আমি অ্যাকচুয়ালি সিনিয়র অ্যাডভাইজার ডক্টর নিনা ক্যাম্পেইন। আই ওয়ার্ক ফর হার long time back. I also not for her, also the any mainstream like as Bob Casey থেকে শুরু করে আমি mainstream এর যে ক্যাটালিস্ট হিসেবে কাজ করি। তো যেটা আমি বলতে চাই, ডক্টর নিনা ইজ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট among these 6 of the Lieutenant এডিটর জেনারেল রান করছেন প্রাইমারিতে। she was the number 1. তারপরে এখনো দেখা যাচ্ছে যে আমরা 4 পয়েন্ট এগিয়ে আছি, এবং তার বায়োগ্রাফি যদি দেখেন আমরা 38 পয়েন্ট এগিয়ে আছি। she is the fittest candidate for lieutenant government. She did her PhD from University of Pennsylvania. She is a scientist, and she, as you know, many of them you maybe know, উনি বারাক ওবামার সময় এশিয়ান প্যাসিফিক আইল্যান্ডের অ্যাডভাইজার ছিলেন, উনি ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র ছিলেন। গত বছর অ্যাকচুয়ালি উনি কংগ্রেস উমেনের জন্য যখন রান করেন, রিডিস্ট্রিক্টের কারণে অ্যাকচুয়ালি আমরা মানে এটা আমাদের ভাগ্য খারাপ, উই লস ইট, দেন শি রান ইট ফর দ্য লিউটেন্যান্ট গভর্নর, এবং শি বিকাম দ্য সেকেন্ড, and very it was so good because that time তার নেমিং কোথাও ছিল না পেনসিলভেনিয়ার মধ্যে। কিন্তু এখন সবাই জানে, আমরা আশা করছিলাম উনি এবার অবশ্যই জিতবেন, কিন্তু এই ফিলাডেলফিয়ার এই ভায়োলেন্সের কারণে আমাদের ভোট কাউন্টিংটা আমরা একটু ওরিড। বাট আদার দেন দ্যাট এখন পর্যন্ত পুল যা দেখায় উনি 4 পয়েন্টে এগিয়ে আছেন, আমরা আশাবাদী। এবং টাইম টেলিভিশনের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, পেনসিলভেনিয়াবাসীদের, আপনারা সবাই কালকে কষ্ট করে ভোট দিবেন। যারা ব্যালটের মাধ্যমে, যারা মেইলে ব্যালটে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা দেন না তারা অবশ্যই কালকে ভোট দিতে যাবেন। এবং নিউ ইয়র্ক সহ অন্যান্য যারা আছেন, তারা আত্মীয়-স্বজন পেনসিলভেনিয়া থাকেন, আপনাদেরকে অনুরোধ রইল আপনারা একটু ফোন দিয়ে এটা জানাবেন, কারণ আমরা এটা লস করতে চাই না। এটা আমাদের উইনিং ক্যান্ডিডেট, উই ওয়ান্ট টু সাপোর্ট ফ্রম টাইম টেলিভিশন যেটা করছেন, এবং সবাই আমাদেরকে সাপোর্ট করবে। ডক্টর ইবরুল চৌধুরী, উনি আমাদের সাথে আজকে, আপনি জানেন কথা হয়েছে, উনি জয়েন করার কথা আছে। উনি তো আজকে যেহেতু লাস্ট টাইম মাইট বি শি ইজ বিজি, বাট শি উইল জয়েন উইথ আস, এন্ড দেন আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। দর্শক, আমরা যাচ্ছি অ্যাটর্নি নাজমুল আলম আপনার কাছে। হ্যালো নাজমুল আলম। জি, আমি শুনছি আপনাদের। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের নাজমুল হাসান সাহেব কিছু ব্রেকিং নিউজ বলেছেন ইমিগ্রেশনের, বিশেষ করে ইউএস সুপ্রিম কোর্টের একটি ভার্ডিক্ট নিয়ে। তো আপনার কাছে কি আপডেট আছে? জি, আমি বুঝতে পারছি উনি যেটা বলেছেন, নিশ্চয়ই এটা ওই যে ক্যাট বিষয়ে, সেটা হচ্ছে কনভেনশন এগেইনস্ট টর্চার। এইটার মূল যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ডিসেম্বর 10, 1984 এ ইউএন জেনারেল কাউন্সিল, এই আর কি অ্যাসেম্বলি, জাতিসংঘের থেকে একটা প্রস্তাব পাশ করেছিল যে এরা মানবতার খাতিরে যে সমস্ত লোকজন বিশ্বে নির্যাতিত হবে তাদেরকে অন্যান্য দেশগুলো আশ্রয়ের ব্যবস্থা করবে। এবং এটা একটা স্পেসিফিক্যালি ছিল যারা নির্যাতিত হয়েছেন অথবা যাদের নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে। এই কেসটা বেসিক্যালি আপনার আজকে সুপ্রিম কোর্টের কেসটাতে আমি পরে যাচ্ছি, আমি এটার মূল ইয়েটা দিচ্ছি যে কেন এটা হয় এবং এটার সাথে অ্যাসাইলাম কেসের কি সম্পর্ক। এইটা যখন আপনার জেনারেল অ্যাসেম্বলিতে পাস হয় ডিসেম্বর 10, 1984, তখনকার পরে 4 বছর পরে যে রোনাল্ড রেগান এপ্রিল 18, 1988 উনি এটা স্বাক্ষর করেন, এবং উনিও আমেরিকাকে যুক্ত করেন যে তারাও রাজনৈতিক আশ্রয় প্রার্থী যারা আছে তারা যদি এই কনভেনশন এগেইনস্ট টর্চারের আন্ডারে যদি তারা দরখাস্ত করে তারাও এই দেশে রাজনৈতিক আশ্রয় পাবে। সেটা আবার পরবর্তীতে র্যাটিফিকেশনের জন্য উঠেছিল কংগ্রেসে। সেটাকে আবার অক্টোবর 21, 1994 ওটা র্যাটিফাই করেছিল। when Congress actually ratifies something, it becomes the law of this country. এইখানে প্রেসিডেন্ট অথবা অন্য কারো কোনো ক্ষমতা নাই
সেই জিনিসটাকে কেটে দেয়। কাজে এটা ডোনাল্ড ট্রাম্পের আওতার বাইরে। বেসড অন দ্যাট কংগ্রেসের যে অ্যাক্টটা নিয়েছিল 1994 সালে, ওইটার উপরে ভিত্তি করেই কিন্তু আজকের এই ডিসিশনটা দিয়েছে ইউএস সুপ্রিম কোর্ট। আমি এবার সংক্ষেপে বলি ঘটনাটা কি। ঘটনাটা ছিল একজন লেবানিজ, উনি এই দেশে অল্প বয়সী ছেলে, সে এই দেশে গ্রিন কার্ডধারী ছিল, কিন্তু সে কিছু চোরাই সিগারেট সে মানে ক্রয় করেছিল, যার মূল্য ছিল প্রায় $6 লক্ষ। ইটস আ লট অফ মানি। এনিওয়ে, ওইটার এগেইনস্টে তাকে কেস করা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। সবকিছুর পরে ইমিগ্রেশন আইন অনুযায়ী তাকে ডিপোর্ট করা হচ্ছে। আপনি জানেন যে গ্রিন কার্ডধারীরা যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের ভিত্তিতে তাকে ডিপোর্ট করা যেতে পারে। এই কেসটা ইমিগ্রেশন কোর্ট এবং ইমিগ্রেশনের যে আপিল বোর্ড আছে সেখানেও যাওয়ার পরে সেটা ডিস্ট্রিক্ট কোর্টে গিয়েছিল, ডিস্ট্রিক্ট কোর্টের থেকে অ্যাপিলেট কোর্টে গেছে, সেটা ফাইনালি সুপ্রিম কোর্টে গেল। সমস্যা যেটা ছিল আগে আর আজকে যেটা, এটার মধ্যে পার্থক্যটা এটাই। আগে সাধারণত ডিস্ট্রিক্ট কোর্টগুলো এবং অ্যাপিল কোর্টগুলো এই সমস্ত ইমিগ্রেশনের কোর্ট থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতো। তারা বলতো যে ইমিগ্রেশনের সর্বোচ্চ আদালত যেটা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস, ওরা যদি একবার একটা ডিসিশন দিয়ে দেয়, সেই ডিসিশনের এগেইনস্টে আর কোনো ফেডারেল কোর্ট ইন্টারফেয়ার করবে না, হস্তক্ষেপ করবে না। আজকে এই যে সুপ্রিম কোর্টের ডিসিশনটা একটা যুগান্তকারী ডিসিশন, এবং আপনি জানেন যে 9 জন জাস্টিসের মধ্যে 7 জন জাস্টিস এটার ফেভারে ছিল। তার মানে এখানে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাপয়েন্টি যে জাস্টিস যারা আছে, তারাও এটার সপক্ষে গিয়েছে। তাদের মূল কথা হচ্ছে যে ইমিগ্রেশনের আইন হচ্ছে এক জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে একটা মানুষের জীবনের সংখ্যা। সে যদি প্রমাণ করতে পারে যে সে যদি নিজ দেশে আবার ফেরত যায়, তাহলে তার জীবনে প্রচন্ড রকমের সমস্যা আছে, সেটাকে অবশ্যই ফেডারেল গভর্নমেন্টের তরফের থেকে ফেডারেল কোর্টে এখতিয়ারে নিতে হবে। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সেটারই ফলশ্রুতি হিসাবে আজকে এই ডিসিশনটা হয়েছে, এবং এটা গুড নিউজ ফর দ্য অ্যাসাইলাম সিকার্স। আপনারা যাদের অ্যাসাইলামের কেস আছে, আপনারা আপনাদের স্ব অ্যাটর্নির সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন। সো দিস ইজ গোইং টু বি এ গুড গ্রাউন্ড টু উইনিং এ কেস। আপনার অ্যাসাইলামের কেসগুলো উইন করার জন্য এটা বড় ধরনের একটা সহযোগিতা করবে। সো দিস ইজ এ ভেরি ভেরি বিগ নিউজ ফর দ্য অ্যাসাইলাম ক্যান্ডিডেট। আমি আরেকটা জিনিস দিয়ে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে আপনি জানেন যে পুরো আমেরিকা জুড়ে আপনার আনরেস্ট চলতেছে, সিভিল ডিসঅবিডিয়েন্স চলতেছে। একটু আগে লুটপাটের ঘটনা শুনলেন, অনেক কিছুই হচ্ছে। ইভেন আমি খানিকক্ষণ আগে টেক্সট মেসেজ পেলাম যে নিউ ইয়র্ক সিটি 11টার পরের থেকে কারফিউ শুরু হবে ভোর 5টা পর্যন্ত। এই ধরনের ঘটনা গত 35 বছরে আমি অন্তত দেখিনি। আমি 35 বছরে মনে হয় এখন আমরা একটা যুদ্ধ গ্রাউন্ডে আছি। আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি সতর্ক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রোটেস্টের জন্য অনেক লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট এবং অনেক ঢাকা রিসিপিয়েন্ট বলতে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে চাইল্ডহুড ডিফার্ড অ্যাকশনের যেটা যারা এখানে ওয়ার্ক কার্ড পেয়েছেন, এরা প্রায় ইয়াং, এরা অনেক যুবক শ্রেণী, এবং এরা এই সমস্ত মানে প্রোটেস্ট এবং সমস্ত প্রোগ্রেসিভ জিনিসে এরা থাকে। কিন্তু আমি তাদেরকে বলবো যে কোনো কারণে যদি আপনাদেরকে ইভেন দো এইটার জন্য যদি অ্যারেস্ট করে, ইট ইজ গোয়িং টু হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট অন ইউর ইমিগ্রেশন কেস, কারণ ইমিগ্রেশন কেস ইজ সেপারেট দ্যান ইউর অ্যারেস্ট। সো বাই অল মিনস আপনি ডেমনস্ট্রেশন করেন, সব জায়গায় যান, বাট মেক শিওর দ্যাট ইউ প্লিজ ডোন্ট গেট অ্যারেস্টেড। আপনি অ্যারেস্ট হলে সেই অ্যারেস্টের কারণে আপনাকে এই দেশ থেকে বিতাড়ন করা হবে, নট বিকজ আপনি প্রতিবাদ করেছেন। কাজে ডোন্ট মিক্স ইট আপ উইথ ওয়ান থিং উইথ অ্যানাদার। সো প্লিজ বি কেয়ারফুল। যারা গ্রিন কার্ড হোল্ডার, যারা ঢাকা রিসিপিয়েন্ট, যারা ওয়ার্ক কার্ড পেয়েছেন, এনিবডি হু ইজ নট এ সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস, please be careful. Do not get arrested at this time. It is going to be against your immigration case. ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনার কয়েকটা প্রশ্ন আছে, এরপর আমরা নাজমুল ভাই আপনার কাছে যাব যে কারফিউ সম্পর্কে জানার জন্য, যে হাউ দি কারফিউ উইল বি এক্সিকিউটেড। আমি নাজমুল আলম ভাইয়ের কাছে প্রথমে কয়েকটা জিনিস জেনে নেই, যে আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে। আমরা আপনার কাছে আসছি আবার প্রশ্নগুলো নিয়ে। আমি নাজমুল হাসান ভাই, খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে আজকের যে কারফিউ 11টাতে, এটা তো আমরা জীবনে দেখি নাই আমেরিকায় বা বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে কারফিউ, এটা কিভাবে এক্সিকিউট হবে? আসলে এক্সিকিউট হচ্ছে যে আপনি অনলি এসেনশিয়াল ওয়ার্কার যারা আছে তারা এক্সাম্পটেড হচ্ছেন, যে তাদের কাজে যেতে পারবেন। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা ফিল লিগ্যাল, তো আমি ডিসকাস করতে পারবো। আমি নিউজের সাইড থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ঘর থেকে একেবারে আপনার যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হয়, ইউ স্টে অ্যাট হোম। অনেকটা লক ইন এর মতনই, শেল্টার ইন প্লেস এর মতনই,
পুলিশ আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনাকে আটকাইতে পারে, তবে গ্রেপ্তার করতে পারে কিনা সেটা বলা হয়নি, এবং আমার মনে হয় গ্রেপ্তার পর্যন্ত যেতে হবে না। এটা মূলত ডেমনস্ট্রেশন ঠেকানোর জন্য এবং ভায়োলেন্স ঠেকানোর জন্য করা হয়েছে। সো এমনিতে যদি যেমন ধরেন আমি যদি গ্রোসারি কিনতে রাস্তায় বের হই গাড়ি নিয়ে, ডু ইউ থিংক দে উইল অ্যারেস্ট মি? গ্রোসারিটার ভিতরে পড়েন আপনার 11টা থেকে 5টা পর্যন্ত দিচ্ছে যে ইউ শুড হ্যাভ ইট ডান বিফোর দ্যাট। এসেনশিয়াল ওয়ার্কার বলতে কারা? যে হসপিটাল ওয়ার্কার, আর- সাময়িক কর্মচারী যারা, যে সিটির এসেনশিয়াল ওয়ার্কার তো আমরা উই নো, ফার্মেসি ওয়ার্কার যারা কাজ করে ফার্মেসি, ডক্টর, নার্স, হাউ অ্যাবাউট জার্নালিস্ট, আমাদের মতো যারা সাংবাদিক? জার্নালিস্টদের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, পার্ট অফ এসেনশিয়াল, এটা সত্য, কিন্তু আমি কয়েক জায়গায় গেছি যেখানে এসেনশিয়াল ওয়ার্কার্স আর ওয়েলকাম, সেখানে কোথাও জার্নালিস্টদের নামটা দেখিনি, লিস্টটা দেখিনি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি কালকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে যে কথা বলেছেন, আধা মিনিটে যদি বলেন যে যারা বাংলাদেশে আটকা পড়েছেন, কালকে আমরা টাইম টেলিভিশনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, এটা একটু ব্রিফ করে দিবেন আপনি 30 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, উনি যে কথাটি মূলত বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে সমস্ত ঢাকায় যারা আটকা পড়েছে তাদেরকে তাদের ফ্লাইটে, তাদের জন্য একটি ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে যাচ্ছেন, এবং তবে তিনি এটাও বলেছেন এনাফ প্যাসেঞ্জার, 200-র বেশি প্যাসেঞ্জার না পাওয়া গেলে তাদের পক্ষে ফ্লাইট চার্টার করা সম্ভব হবে না। আরেকটি কথা যেটা তিনি আমি প্রশ্ন করতে, এখনো তো অনেকে যুক্তরাষ্ট্রে আটকা পড়ে আছে বাংলাদেশী নাগরিক, তাদেরকে কিভাবে নেওয়া যেতে পারে। তো তিনি বলেছেন যে আরেকটি ফ্লাইট যেটি নিউ ইয়র্ক থেকে করা হচ্ছে সেটিও তারা ব্যবস্থা করছেন, চেষ্টা করছেন, তবে সেক্ষেত্রেও প্যাসেঞ্জার হচ্ছে। তিনি বলেছেন যে যারা এই ব্যাপারটা আগ্রহী, আগামীকাল কথা বলেছেন যে এই ব্যাপারে বিস্তারিত তথ্য নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল এম্বাসি আমাদেরকে অবহিত করবে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তারা কথাবার্তা শুরু করেছেন মাত্র। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ডক্টর নিনা আহমেদ জয়েন করেছেন বোধহয় আমাদের সাথে, অথবা হয়তো ওনার টেকনিক্যাল কোনো ইস্যু আছে, আমার মনে হয় যে ভিডিওটি জয়েন করে নেই, আমরা ওনাকে সহজেই পাবো আমার মনে হচ্ছে, এবং তখন আমরা তাকে পরিচয় করিয়ে দেবো। আমাদের দুজন চিকিৎসক আমাদের সাথে আছেন, আমরা জাস্ট কনক্লুশন রিমার্কে আপনাদের সাথে যাব। এর আগে অ্যাটর্নি নাজমুল আলম, আপনার কাছে প্রশ্ন আছে যে আমার পরিবারের 4 জন গত ফেব্রুয়ারি মাসে ইমিগ্রেন্ট ভিসা পেয়েছি, কিন্তু করোনা ভাইরাসের কারণে ফ্লাই করতে পারি নাই। এখন ফ্লাইট চালু হলেই কি আমরা আমেরিকায় প্রবেশ করতে পারবো? দ্বিতীয় প্রশ্ন, আমি 1.5 মাসের ছুটি নিয়ে আসতে চাই, এই সময়ের মধ্যে যদি গ্রিন কার্ড না পাই তাহলে কি আমার দেশে ফিরতে কোনো সমস্যা আছে? প্রথম উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি গতকালকে বলেছিলাম যে আমেরিকান এমবাসি একটা ফ্লাইট আনতেছে 3 তারিখে, ওই ফ্লাইটটাতে যদি ওনারা উঠতে পারে তাহলে আমার মনে হয় না যে এই সমস্যাটা ওনাদের থাকবে। আর দ্বিতীয়ত প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে উনি এখানে এসে গ্রিন কার্ড নিয়ে আবার দেশে চলে যাবে, এই ইন্টেনশনটা যদি এয়ারপোর্টে ওরা ধরতে পারে তাহলে ওনাদেরকে এয়ারপোর্টে থেকে বিদায় করে দিবে। আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই, যারা গ্রিন কার্ড প্রার্থী প্লিজ, আপনি যখন গ্রিন কার্ডটা গ্রহণ করেন তখন আপনাকে কার্ডটা এই বলেই দেওয়া হয় যে আপনি স্থায়ীভাবে এই দেশে বসবাস করবেন। ওরা যদি ধরতে পারে যে আপনার কোনো স্থায়ী বসবাসের ইন্টেনশন এই দেশে নাই, ওরা কিন্তু আপনার গ্রিন কার্ডটা রিফিউজ করতে পারে। সো প্লিজ বি কেয়ারফুল। ওকে, এন্ড দেন উই হ্যাভ সাম আদার কোয়েশ্চন আপনার কাছে আছে, সেটা হচ্ছে যে আপনি নিজে গতকালকে কিছু প্রশ্ন আপনি দেখেছিলেন যে বিশেষ করে বাংলাদেশে যারা আটকা পড়েছেন, হ্যাঁ, তারা কিভাবে এখানে আসতে পারেন। একজন প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে মহসিন আহমেদ, উনি বলেছেন I still don't receive any payment from US benefit last week. They told me to get my payment today, but I don't get it. Can you tell me something about it? আমি জানি না। আপনারা জানেন এটা ওই আনএমপ্লয়মেন্ট সংক্রান্ত যদি হয়, নিউ ইয়র্ক স্টেট এই মুহূর্তে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে একটা বিরাট বিপদের উপরে আছে, বিকজ না পাচ্ছে ওরা ফেডারেল গভর্নমেন্টের থেকে টাকা, এদিক থেকে আপনার ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে ওদের অনেক টেকনিক্যাল ডিফিকাল্টিস দেখা দিয়েছে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে বাঞ্চ অফ ফ্রড, এই ফ্রড গুলো ঢুকে প্রথমে আনএমপ্লয়মেন্টকে লুটপাট করে নিয়ে চলে গেছে অনেক টাকা, এইটা ওদেরকে আবার রিকভার করতে হবে, যার জন্য যারা জেনুইন ক্যান্ডিডেট আমার মনে হয় তারাই সবচেয়ে বেশি এই মুহূর্তে সাফার করতেছে। তবে ডোন্ট ওয়ারি, ওরা গ্যারান্টি দিচ্ছে আপনি যদি উপযুক্ত ক্যান্ডিডেট হন আপনার একটা পয়সাও মার যাবে না, এটা জাস্ট সময়ের ব্যাপার, ইউ উইল গেট এভরি সিঙ্গেল পেনি হোয়াট ইউ ডিজার্ভ। ওকে, আর রোশনারা বেগম উনি জানতে চাচ্ছেন, আমার হাজবেন্ড রিটায়ার্ড পারসন, আমি তার
ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা কোনো টাকা পাইনি সরকার থেকে। এখনো কি করতে হবে টাকা পেতে হবে? ওয়েল, সরকারের থেকে ওই আপনার স্টিমুলাস প্যাকেজের টাকা যেটা, সেটা ফেডারেল গভর্নমেন্টের কথা বলতেছি, এইটা ওরা একদম পিওরলি ট্যাক্স পেপারস এর উপরে বেস করে ওরা এটা পাঠিয়েছে, এবং আপনার ইনকামের উপরে আপনার কত ফাইলিং ছিল। কাজেই ট্যাক্স পেপারস এর যদি প্রথম দুটো নাম যদি আপনার না থাকে, হুইচ ইজ ফাইলার এন্ড জয়েন্ট ফাইলার, হাজবেন্ড ওয়াইফ, দ্যাট ইজ দ্য মেইন থিং, ওইখানে যাদের নাম ছিল একমাত্র তারাই পাচ্ছে, আর পাচ্ছে তাদের এই 17 নিচে যে বাচ্চারা আছে তাদেরকে তারা দিচ্ছে। এই দুই ক্যাটাগরি ছাড়া কিন্তু এই কাউকে দেওয়া হচ্ছে না। সো দিস ইজ অ্যানাদার থিং। আমি আপনার কাছে আবার যারা নন ফাইলার ছিলেন, যারা নন ফাইলার ছিলেন, ওইখানে ওদের জন্য একটা ওয়েবসাইট করা হয়েছিল। নন ফাইলার বলতে তাদেরকেই বোঝাতে হয় যাদের ইনকাম এত কম ছিল যে যাদের ট্যাক্স ফাইলটা বাধ্যতামূলক না। ধরেন কোনো লোক যদি $3000 ইনকাম করে, তাহলে তার ট্যাক্স ফাইলিং বাধ্যতামূলক না, তাদেরকে বলা হয় নন ফাইলার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর নীনা আহমেদ। ডক্টর নীনা আহমেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম টেলিভিশনের পক্ষ থেকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমার দৌড়াদৌড়ির মধ্যে আছে, সেজন্য অল্প সময় দিতে পারছি। এখনো দৌড়াচ্ছি লঞ্চ সাইন নিয়ে। কালকে তো আমাদের ইলেকশন এখানে, তো হাতে খুবই কম সময়। রাইট, সো আমরা আপনার কাছে মাত্র মিনিট সময় নেব। আপনি ইতিমধ্যে ডক্টর ইবরুল চৌধুরী, যিনি আপনার ওয়ান অফ দি চিফ অ্যাডভাইজার, উনি অবশ্যই ইতিমধ্যে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সাথে। উনি অলরেডি বলেছেন। সো কালকে যে ইলেকশন হবে, ইলেকশনে আপনি হ্যাঁ, যেহেতু আমরা জানি ইউ আর রানিং আউট দ্য টাইম বিকজ টুমরো ইজ দ্য ইলেকশন, আপনি কমিউনিটির যারা পেনসিলভেনিয়াতে যারা আপনার ভোটার আছেন, যারা আমাদের বাংলাদেশি কমিউনিটি আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদেরকে বলতে চাই যে আমরা যদি ভোট না দিই, আমাদের ওপিনিয়ন, আমাদের নিডস গুলি মেট হবে না। মানুষ দেখে কোন কমিউনিটি থেকে কত ভোট আসছে, সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের রিসোর্সেস পাই, আমরা অ্যাটেনশন পাই। সেজন্য খুব ইম্পর্টেন্ট দেখানো যে আমাদের বাংলাদেশি আমেরিকান কমিউনিটি পার্টিসিপেট করছে এবং তারা ভোট দিচ্ছে। ভোট দিলে তখন ইলেক্টেড মানুষ তাদের কথা শোনে। সো এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, ওনারা যদি আমাকে সাহায্য করে, আমি যদি আগাতে পারি, ডেমোক্রেটিক নমিনি হতে পারি, আর তারপরে ইনশাল্লাহ মানে জেনারেল ইলেকশনে জয়ী হতে পারি, তাহলে কিন্তু এটা আমার একটা অ্যাচিভমেন্ট না, এটা হচ্ছে আমাদের কমিউনিটির অ্যাচিভমেন্ট। আমি শুধুমাত্র দরজাটা খুলে দিচ্ছি আমাদের প্রজন্মের জন্য। কিন্তু আমরা যদি না পার্টিসিপেট করি, চিরজীবনই আমরা এরকম পারপেচুয়াল ফরেনার রয়ে যাব, এবং আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখবে আমাদের। এটাকে ভাঙার জন্য আমাদের একটা স্টেট লেভেলে পার্টিসিপেট করতে হবে। আমরা ইমিগ্রেন্ট হিসাবে যে কত সাহায্য করি আমাদের স্টেটকে, কত আমাদের ইনভেস্টমেন্ট, কত আমাদের কন্ট্রিবিউশন, ওগুলি কেউ মূল্য দেয় না। মূল্য দিবে যখন আমি ওখানে বসে অডিটর জেনারেল হিসাবে তাদেরকে অডিট করতে পারবো, তখন ঠিকই মূল্য দিবে। সেজন্য এটা ইম্পর্টেন্ট যে আমাদের কোনো পাওয়ারফুল পজিশনে গেলে আমাদের নামটা যাবে সাথে সাথে। নীনা আহমেদ বাংলাদেশি আমেরিকান, ওই জিনিসটা কিন্তু সবচেয়ে তুলে ধরবে যে পুরা নেশনে অডিটর জেনারেল কোনোদিন কোনো বাংলাদেশি আমেরিকান হয়নি। সো এটা নীনা আহমেদ ইজ নট সো ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট যে an immigrant community is participating in mainstream politics and is participating under such difficult conditions. Right now my polls show I am ahead of the six people. I'm one of the six people statewide. That in itself, thank you to all our community members, is a big achievement যে আমি পোলিং ahead। এখন এই পোলগুলিকে মানে এস্টাবলিশ করতে হবে in an actual vote। প্রবলেম হচ্ছে আমাদের করোনা ভাইরাস আছে, আমাদের রায়ট হচ্ছে, এখানে অনেক রকমের অসুবিধা। কিন্তু এর মধ্যে দিয়ে যে আগে যখন আমাদের যারা আফ্রিকান আমেরিকান যারা ভোট পেয়েছিল, তারা কিন্তু মারপিট পেয়েও কুকুর তাদের উপরে লাগানো হচ্ছে, তাও তারা ভোট দিতে যাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে আসি, আমাদের ইন্ডিপেন্ডেন্সের জন্য 3 মিলিয়ন পিপল ডাইড। আমাদের ভোটটা খুব সিরিয়াসলি নেওয়া দরকার, এবং যত কষ্টই হোক দেওয়া দরকার। যারা মেল ইন ব্যালট করেননি, তারা নিজেরা গিয়ে ইন পার্সন ভোট করবে। যারা মেল ইন ব্যালট করেছেন, আমাদের এক্সটেনশন পেয়েছি এবার ফর আ উইক, যে কাল June 2 যদি পোস্টমার্ক হয়, তাহলে দ্যাট উইল বি ইনক্লুডেড। সো অল্প একটু রেহাই, বাট যাই হোক আমাদের এর মধ্যেই করতে হবে। আমি ডক্টর ইবরুল যেখান থেকে আসি, আমরা সাউথ ইস্ট পেনসিলভেনিয়া, দ্যাট ইজ দ্য মোস্ট ভোট রিচ পার্ট অফ পেনসিলভেনিয়া, আর আমি কিন্তু একমাত্র ক্যান্ডিডেট ফ্রম দেয়ার। সো চান্সেস আর গুড only if you have good turnout. আমাদের কোনো টার্নআউট মডেল ইউজ করতে পারছি না, কারণ
এত রকমের প্রবলেম হয়ে গেছে, এত ভ্যারিয়েবলস হয়ে গেছে যে টার্ন আউট মডেল ইজ নট সাফিসিয়েন্ট নাও। সো আল্লাহর উপর ভরসা এবার। মানে মানুষের সবসময় আল্লাহর উপর ভরসা, এবার সবটাই আল্লাহর উপর ভরসা। তো আপনার বুথ কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং কালকে কয়টার মধ্যে আপনি মনে করেন যে রেজাল্ট কালকের মধ্যে হবে না, কালকের মধ্যে শুধুমাত্র যারা ভোট দিবে সেই রেজাল্টটা পাবো, কিন্তু ওই মেল ইন ব্যালট গুলা 1 সপ্তাহ পর্যন্ত তারা খুলবে। ভোট যেটাকে বলা হয়। হ্যাঁ, আমাদের এখন একটা ডিরেক্ট মেল ইন ভোট হয়ে গেছে, এখন ওগুলি কাউন্ট করতে হবে। সো অ্যাটলিস্ট কয়েকদিন লাগবে, ফ্রাইডের আগে হয়তো আমরা সাম আইডিয়া পাবো, আর নেক্সট টিউসডে এর মধ্যে জানা উচিত। 1 সপ্তাহ এক্সটেনশন। আপনি যে আমাদের যারা আছে আপনার ভোটার, আপনার আপনি পুরো স্টেটের রিপ্রেজেন্টেটিভ হয়ে ভোট করছেন, তো পুরো পেনসিলভেনিয়া স্টেটেই সবাই ভোট দিতে পারবেন, রাইট? 67 কাউন্টিজ। তো আপনার কি কোনো আইডিয়া আছে যে কত বাংলাদেশি ভোট আছে আপনার রাজ্যে? আমাদের বাংলাদেশি ভোট নাই বেশি, আর এইটাই আমাদের একটা মহা প্রবলেম। কেউ কোনোদিন একত্র করতে পারেনি এখন পর্যন্ত। আমাদের এত বাংলাদেশি অ্যাসোসিয়েশন, কিন্তু কেউ এখনো রেজিস্টার্ড ভোটার কয়জন এবং প্রত্যেক বছর সেটাকে চেঞ্জ করতে হবে, চেক করতে হবে, সেটা করা হয়নি। আমার খুব শখ এটা করা এবার, কারণ আমি যদি জিতি, I'll get the statewide voter list where I can actually go and check properly. আমার কাছে একটা লিস্ট আছে এখন, কিন্তু যদি আমি ডেমোক্রেটিক নমিনি হই তাহলে আমি ওদের ইন্টারনাল লিস্টটা পাবো, তখন আমি জানতে পারবো। এনি আইডিয়া যে আপনারা উইন করার জন্য কত ভোট দরকার হবে? আমাদের আগে ছিল 500,000 প্লাস নাম্বারটা ছিল, কিন্তু এখন যদি সবই কমে যায় তাহলে ওই নাম্বারটাও কমে যাবে, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ আমার অ্যাটলিস্ট 40+% ভোট পেতে হবে। এগেন, আমাদের যে ছোট ছোট যে কয়েকজন মানুষ আছে যারা রান করছে, ওনাদের খুবই কম ক্ষমতা দেখিয়েছেন এবং ওনাদের কোনো নেম রেকগনিশন নেই। ওনাদের ইম্প্যাক্টটা কতটা হবে সেটা আমরা যাচাই করে দেখছি, অল্প হবে বোধহয়। তখন আসলে মোটামুটি 2 জনের মধ্যে, আমার মধ্যে আর একজন ওয়েস্টার্ন পেনসিলভেনিয়াতে রান করছেন, এই 2 জনের মধ্যে হচ্ছে রিয়েল লড়াই। সো বাট স্টিল আই থিঙ্ক 40+% পেলে আমি জিতে যেতে পারবো, সবাই অন্যান্য কিছু কিছু নেবে। থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি তো অনেক ব্যস্ত আজকে রাত্রে, এবং আপনার কালকে ইলেকশন, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে কারফিউর মধ্যে আমার হাজবেন্ড গেছেন নামাতে। এনিবডি, ডক্টর ইবরুল, আপনি কি 30 সেকেন্ডে কিছু বলতে চান? ডক্টর নীনা আহমেদ আছেন এখানে কমেন্টে। যেটা বলছে অলরেডি আমি বলছি, আবার রিপিট করতে চাই, সেটা হলো যে যারা পেনসিলভেনিয়া, যারা এই টাইম টেলিভিশন দেখছেন, আপনারা অবশ্যই ভোট দিবেন। একটা ভোটও যাতে মিস না হয়। আমি কালকে ছুটি নিয়েছি, আমার 24 আমার ফোন খোলা। আমি বলছি সবাইকে অলরেডি, উই টেক স্ট্যান্ড এভরিবডি, যে কল আস। আমাদের যারা কাউন্টি লিডার আছেন সবাইকে বলা হয়েছে বারবার, কোনো এই আমাদের এখন খুব খারাপ সময় যাচ্ছে যদি ভায়োলেন্সের কারণে, বাট স্টিল উই আর ওয়ার্কিং অন ইট। পিটসবার্গ থেকে শুরু করে একটা বিশাল পেনসিলভেনিয়া স্টেট, অনেক বড় স্টেট, সেজন্য সমস্ত জায়গায় পেন স্টেট, আই কল ইচ এন্ড এভরিবডি ওয়ার্কিং ইট। আমি টাইম টেলিভিশনের মাধ্যমে আবার জেনে দিতে চাই, আপনারাও যারা বাইরে স্টেটে আছেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন পেনসিলভেনিয়া, তাদেরকে বলেন অবশ্যই আমাদের জন্য এটা উইনিং ক্যান্ডিডেট, উই ক্যানট লুজ ইট। প্লিজ 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 এভরিবডি কাম অন দ্য বোর্ড। থ্যাংক ইউ। নাজমা স্যার, আপনি কি ডক্টর নীনা আহমেদের এই ক্যান্ডিডেট সম্পর্কে 30 সেকেন্ড, আমাদের সময় একেবারে শর্ট, বলবেন? বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন ডেফিনেটলি, এন্ড উই শুড ওভারকাম ইট। আই কনগ্রাচুলেট ডক্টর নীনা আহমেদ। He's not giving up at all, so I think she should be rewarded and she should be আমার বাংলাদেশীদের উচিত অন্তত এই কাজটুকু করা, যে at least we should send somebody to higher places. Thank you. ডক্টর আতিকুজ্জামান from Florida, আপনি কি বলবেন? 30 সেকেন্ড। আমি ডক্টর নীনা আহমেদকে অনেক আগে থেকে চিনি। উনি আমাদের মেডিকেল অ্যাসোসিয়েশনের মিটিং এ এসেছেন এবং উনি আমাদের গর্ব। আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা যারা ফিলাডেলফিয়াতে আছেন সবাই আপনাদের ভোট প্রয়োগ করুন। এবং আমরা সবাই আজকে, আমি সবাইকে বলবো আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই খবরটি পৌঁছে দিন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন ফিলাডেলফিয়াতে, তারা যেন কালকে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করেন। এটা আমাদের গর্ব, আমাদের জেনারেশনের জন্য এটা খুব দরকার। থ্যাংক ইউ। জনাব আব্দুল আলম, আপনি 30 সেকেন্ড, আপনি কি যদি কিছু বলতে চান? জি, আমি অবশ্যই বলতে চাই, আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ডক্টর নীনা আহমেদ।
আর আমার কিছু ভক্ত আছে, সেই সাথে আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে যারা আপার ডার্বিতে থাকেন, আপনার গ্রেটার ফিলাডেলফিয়া এরিয়াতে থাকেন, তারা আসেন আমার কাছে বিভিন্ন সার্ভিসের জন্য। অনেকেই কিন্তু ইউনাইটেড স্টেটস সিটিজেন। তো আমি ওনাদের সবার কাছেই বলবো যেন এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া হয় যে অ্যাটর্নি নাজমুল আলম ডক্টর নিনা আহমেদকে সাপোর্ট করছেন, এবং সেই জন্য ওনারা যেন ডক্টর নিনা আহমেদের কারণে হলেও যেন কালকে একটু সতর্কতার সাথে বের হয়ে যেন ওনাদের ভোটটা কাস্ট করে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এন্ড ফর ডক্টর নিনা আহমেদ উই উইশ ইউ অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। অশেষ ধন্যবাদ সবাইকে, আপনারা আমাকে সময় দিয়েছেন। আপনার টিভিকে, আমার টাইম টিভিকে আমার অশেষ ধন্যবাদ, এবং আপনাদের কাছে আমি চিরদিনই কৃতজ্ঞ থাকব যে সবাই মিলে এই যে ডক্টর ইব্রুল কত কাজ করছেন, আরো অনেক মানুষের নাম বলতে গেলে সারা রাত লেগে যাবে। সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং মানে আমার ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, আর আগামীতে জানাতে আশা করি ভালো খবর জানাতে পারবো। কালকে আমরা আশা করি আমরা প্রত্যেকে থাকবো ভালো খবর জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। জনাব নাজমুল আলম, আপনার কাছে একটি প্রশ্ন আছে। আই হ্যাভ এন ইনভিটেশন। আমি গেলাম তাহলে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জনাব নাজমুল আলম, জি, সঞ্জিতা ভুইয়া নামে একজন জানতে চাচ্ছেন, মাই হাজবেন্ড ওয়াজ এ পিটিশনার হু পাসড অ্যাওয়ে ডিউ টু coronavirus. However, I bought a support from someone. Would this be a problem for the petitioner brother who is the applicant? এইটা উনি যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্টিটিউশন। ওরা ইমিগ্রেশন সার্ভিসের থেকে সাবস্টিটিউশনের জন্য একটা সুযোগ দেয়, ওনাকে নরমালি প্রসেস করতে বলেন এবং এটাও ওনাদেরকে জানাতে বলেন যে ডিউ টু করোনা ভাইরাস পিটিশনার ইজ পাসড অ্যাওয়ে। তো ওইটা ওরা সিম্প্যাথি ওইতে দেখবে। ইন কেস ইফ দেয়ার ইজ এ লিগাল ট্রাবল, বাই অল মিনস আমার অফিসে যোগাযোগ করতে বলবেন, উইল হ্যান্ডেল ইট। থ্যাংক ইউ। সালমা ইয়াসমিন উনি বলছেন, আমি বাংলাদেশ থেকে টাইম টিভি কে দেখি এবং রেগুলার অ্যাটর্নি নাজমুল আলমের কাছে জানতে চাই। আমার এবং আমার 2 বাচ্চার ইন্টারভিউ হয়েছে গত 11 ফেব্রুয়ারি। পাসপোর্ট রেখে দিয়েছে 3 জনের ভিসা দিবে বলে, 1 মার্চ চেক করে দেখা যায় রিফিউজ দেখাচ্ছে। মধ্যে এটা হয়তো ঠিক নাও হতে পারে, আমি বুঝতে পেরেছি। ওইটা ওরা অটোমেটিক্যালি করে। ওরা রিফিউজটা অনেক সময় এই হিসাবে দেখায় যে দে ডিডন্ট গিভ দ্য ভিসা এট দ্য সেম ডে যেদিন উনি হাজিরা দিয়েছেন, সো মেবি দ্যাটস দ্য রিজন। কিন্তু ওরা ওইটা পরপরই আপডেট করে। আমি ওনাকে বলবো একটু ধৈর্য ধরেন, যখন লকডাউনটা খুলে যাবে আপনি এমবিসিতে ইনকোয়ারি দিবেন এন্ড দে উইল গিভ ইউ দ্য অ্যাকচুয়াল স্ট্যাটাস অফ ইওর কেস এন্ড হোপফুলি ইউ উইল বি গ্রান্টেড। আর এই যারা আমাদেরকে প্রশ্ন করেছেন বাংলাদেশে আটকা পড়েছেন, আমার মনে হয় তাদেরকে আমরা একটাই বলবো, কমনলি আপনারা ইউএস এমবিসির সাথে যোগাযোগ করেন এবং তাদের সাথে জানতে চান আপনাদের প্রবলেম, বিকজ এখান থেকে অন্য কারো কিছু করার নাই। যেটা আমরা গতকালকে টাইম টেলিভিশনের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন, তিনি বলেছেন যে তিনি ইউএস এমবিসির সাথে কথা বলবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে যে এখানে কোনো একটা ডেস্কে কাউকে দায়িত্ব দেওয়া যায় কিনা টু কোঅর্ডিনেট, বাট মিনিমাম যদি 200-র উপরে লোক না হয় তাহলে ওনারা কিছু করতে পারবেন। আমার মনে হয় যে আজকে ইউএস এমবিসি কিন্তু আমি আজকেও চেক করে দেখলাম, ইউএস এমবিসি কিন্তু আর কোনো আপডেট দেয়নি ওটাতে, মিনিং দ্যাট ওরা ওদের সিদ্ধান্ত অনার দে সেন্ডিং দ্য ফ্লাইট অন দ্য 3rd, আনলেস মনে করেন যে একেবারেই যদি প্যাসেঞ্জার না হয়, দ্যাটস সামথিং ডিফারেন্ট। কারণ ফ্লাইটে যদি ইউএস এমবিসি অ্যারেঞ্জ করতেছে, কিন্তু ওই যে ফ্লাইটের টাকা ভাড়াটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারের কাছ থেকে ওদের তুলতে হবে, ওরা হয়তো কিছুটা সাবসিডি দিতে পারে। এটা কালকে বলেছেন উনি ব্যাখ্যা করে। আমার লস এঞ্জেলেস থেকে একজন লোক আজকে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করছেন, তার একটা প্রশ্ন আছে, ছোট সংক্ষেপে দেবেন। আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চন অ্যাবাউট ইমিগ্রেশন। মাই মাদার-in-law, she is a green card holder and she applied her 2 daughters. One is 18, another one is 24, but both are unmarried. Finally last month I got both person approval letter. Can you please tell me from now how long it's going to take to for both case? ওকে, যার বয়স 21-এর উপরে হয়ে গেছে মোস্ট লাইকলি তার F2B ক্যাটাগরিতে দিবে। তো F2B ক্যাটাগরি দিলে একটু সময় লাগবে, আর যার বয়স 18-এর নিচে আছে তারটা ইমিডিয়েটলি প্রসেস হবে, কারণ এই মুহূর্তে F2A কারেন্ট আছে। ওকে, নাজমুল ভাই, আমার মনে হয় যে প্রশ্নের উত্তরটি হয়ে গেছে, রাইট? জি জি জি। একজন টেক্সট করছে যে তার শ্বশুরের জন্য কালকে 3rd জুনের আমাদের সময় একেবারে শর্ট। জি, আমাদের সময় পাস হয়ে গেছে। একজন এইমাত্র পোস্ট করলো এই নিউজটা, এই প্রোগ্রামটা দেখে। সে বললো যে 3rd জুনে যে ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়ছে
তার জন্য তার শ্বশুরের জন্য টিকিট বুক করার জন্য চেষ্টা করছে, কিন্তু আমেরিকান এম্বাসি এখনো তাকে টিকিট কেনার এটা আমাদের কাছে পাঠিয়েছে। হ্যাঁ, সো এটা এই জন্য আমি একবারে কমনলি বলেছি যে এটা আমাদের এখান থেকে আসলে আমাদের পক্ষ থেকে তেমন কিছু করার নেই, বাট তাদেরকে আমেরিকান এমবাসিকে রেগুলার যোগাযোগ করতে হবে এবং বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলেছেন দেখতে হবে যে কোনো এটার কোনো ফল হয় কিনা। তাই ভাই এটাতে আমি একটু যোগ দিতে চাচ্ছি, এই জন্য আমি যোগ দিতে চাচ্ছি। হ্যাঁ, আমি 30 সেকেন্ডস আমি এটা শেষ করে দিচ্ছি। আমি জানি অনেকে এটা হয়, আমাদের বাঙালিদের যে ভুলটা করে, ওনারা জাস্ট খালি ওনাদের নাম ঠিকানা এটা সেটা দিয়ে ছেড়ে দেয়, এবং তারা যখন ওইটা করে দেখে তখন হয়তো তারা চিন্তা করবে যে এটা না। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইউর সেলফ, ওইখানে ওরা স্পেসিফাই ইউর রিজন। ওই জায়গায় যদি ওনারা বলে যে এটা না হলে আমার এই সমস্যা হবে, I believe that they will take the consideration. So please explain yourself. থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের নাজমুল আলম ভাইকে আমাদের নিজেদের ঘরের লোক হিসেবে অনেক কম সময় দিই, বাট হি ইজ ভেরি নাইস টু আস, যে অলওয়েজ হি হেল্পিং দি কমিউনিটি এন্ড প্রোভাইডিং দি সার্ভিস, সেলফলেস সার্ভিস যাকে বলা হয়। নাজমুল আলম, আপনাকে অশেষ ধন্যবাদ এই কমিউনিটি। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সহানুভূতি এবং ভালোবাসার জন্য। জনাব আতিকুজ্জামান, আপনি তো ফ্লোরিডা থেকে জয়েন করেন। এজ বোথ আপনারা দুজনেই বলেছেন যে আসলে এই করোনা ভাইরাস এটা এত উইকের কিছু চিন্তা করে মানে আত্মতৃপ্তি নিয়ে লাভ নেই। আমাদের সবাইকে সোশ্যাল ডিস্টেন্স এবং যে গাইডেন্স আছে গাইডেন্স মানতে হবে। দ্যাট মিনস হাত ধুইতে হবে, ভাইরাস থেকে দূরে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। এই বিষয়টি সবাইকে মাস্ক পরতে হবে। রাইট রাইট। সো থ্যাংক ইউ। আমাদের আশা করি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন এবং জনাব নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ অ্যাজ অলওয়েজ, যে আপনি আপনার জন্য অনেক লোক বসে থাকে। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে, কালকে আবার দেখা হবে রাত 9টায়। আপনারা সবাই আসবেন, আমরা সবাই বসে কথা বলবো, সবাই বসে সবার সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো এবং দেখবো যে কোন সমাধান পাওয়া যায় কিনা। আমরা একই পরিবারের হিসাবে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। আগামীকাল আবার দেখা হবে। খুদা হাফেজ।